এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। প্রশাসন চালানোর জন্য মমতা ব্যানার্জি যথেষ্ট ক্যাপেবল। যতদিন তিনি আছেন ততদিন তিনি দক্ষতার সঙ্গে প্রশাসন চালিয়ে যাবেন এবং তার উপরে আস্থা আছে, এমনই মন্তব্য কিন্তু করে বসলেন ফিরহাদ হাকিম। দলের মধ্যে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার কথা উঠেছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে এমনই মন্তব্য করে সেই বক্তব্যকে নস্যাৎ করে দিলেন ফিরহাদ হাকিম। তিনি বললেন যে আমরা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখে তাকে নির্বাচিত করে থাকি, সুতরাং মমতা ব্যানার্জির উপর আমাদের আস্থা আছে। যতদিন তিনি থাকবেন ততদিন পর্যন্ত প্রশাসন তার আয়ত্তেই থাকবে। ঠিক আরো কি বললেন শোনাবো। আর চোখের সামনে দেখতাম সুব্রত মুখার্জি। ইন্দিরা গান্ধী জিন্দাবাদ বলতে আমাদের শিখিয়েছিলেন আমাদের নেতা সুব্রত মুখার্জি, এবং তার মূর্তি স্থাপন করে সুব্রত মুখার্জি প্রমাণ করলেন যে কলকাতায় একমাত্র জায়গা যেখানে ধর্মনিরপেক্ষতার মাথা তুলে দাঁড়িয়ে আছে, যে তৈরি করেছিল সেই ইন্দিরা গান্ধী। ঠিক যে একটা সময় ছিল যখন ইন্দিরা গান্ধী ভারতবর্ষকে নেতৃত্ব দিচ্ছিলেন, তখন ছিল এরার অফ ন্যাশনালাইজেশন। আর আজ ভারতবর্ষ ঠিক উল্টো রাস্তায় এরা অফ প্রাইভেটাইজেশনে চলে যাচ্ছে। অর্থাৎ তখন দেশের সম্পদ তৈরি করার জন্য ইন্দিরা গান্ধী যেসব কয়লা খনি থেকে নিয়ে, সেল থেকে নিয়ে, ভেল থেকে নিয়ে তাদের যখন তিনি ন্যাশনালাইজ করেছিলেন ভারতের সম্পদ তৈরি করা, আর এখনকার সরকার সেই সব সম্পদগুলো বিক্রি করে 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 ভারতকে নিঃস্ব করে দেওয়ার চেষ্টা করছে। দ্বিতীয়ত, ইন্দিরা গান্ধী লড়াই করেছিলেন ভারতবর্ষের সম্মানকে মাথায় রেখে দিয়ে। যে কোনো অন্যায় সারা পৃথিবীতে হয়েছে, সেই অন্যায়ের প্রতিবাদ ইন্দিরা গান্ধী করেছেন। আমি নিজে যখন ইয়াসের আরাফাত এখানে এসেছিলেন, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনে তার বক্তৃতা শোনার জন্য গিয়েছিলাম। নেলসন ম্যান্ডেলা যখন কারাবাসে ছিলেন, ইন্দিরা গান্ধী তার পাশে দাঁড়িয়েছিলেন। যখন বাংলাদেশে মুজিবুর রহমান কারাবাস করলেন এবং বাংলাদেশে অত্যাচার করছিল পাকিস্তানি সেনা, ইন্দিরা গান্ধী দাঁড়িয়ে বাংলাদেশকে তৈরি করা এবং লিবারেট করার পুরো প্রয়াসটা ইন্দিরা গান্ধী করেছিল। অর্থাৎ পৃথিবী জুড়ে যেখানেই অন্যায় হয়েছে, যেখানেই মানুষের উপর অত্যাচার হয়েছে, সাম্রাজ্যবাদের শক্তির কাছে মাথা নত না করে, দালালি না করে, ইন্দিরা গান্ধী ভারতের সম্মানের সাথে মাথা তুলে, আজকে যেভাবে মাথা তুলে ওইখানে দাঁড়িয়ে আছেন, মাথা তুলে দাঁড়িয়ে থেকে বলেছেন অন্যায় অন্যায়, তার জন্যে ভীত হন। আজকে ঠিকই তো, আজকে প্যালেস্টাইনে যত বড় অন্যায় হচ্ছে, প্যালেস্টাইনে যেভাবে শিশু হত্যা হচ্ছে, প্যালেস্টাইনে যেভাবে আজকে মানুষকে মেরে ফেলা হচ্ছে, যেভাবে কেমিক্যাল ওয়েপন ছাড়া হচ্ছে, কিন্তু ভারতবর্ষের এখনকার নেতৃত্বের ক্ষমতা নেই। ইন্দিরা গান্ধীর মতন কারেজ তুলে নিয়ে তার প্রতিবাদ করার সেই ক্ষমতা নেই। আজকে পাশের দেশ বাংলাদেশ, যে সময় অরাজকতা হয়েছিল, অত্যাচার হয়েছিল, মানুষ হত্যা হয়েছিল, ইন্দিরা গান্ধী দাঁড়িয়ে থেকে তার প্রতিবাদ করেছিলেন এবং বাংলাদেশ সৃষ্টি করতে সাহায্য করেছিলেন। আজকে ভারতের নেতৃত্ব চুপ করে আছে দেখার জন্যে কত মানুষ মারা যায়, কত কি হয় সেটা দেখার জন্যে। কোনো রকম পাশের দেশ করেন। নিজের মণিপুরেও ঠিক একইভাবে মানুষের ওপর অত্যাচার হচ্ছে, অথচ আমাদের কেন্দ্রীয় সরকারের মাথা ব্যথা নেই। এটা তফাৎ। একটা বলিষ্ঠ নেতৃত্ব যে ভারতবর্ষকে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী, আর আজকে একজন উইক নেতা যিনি পাবলিশ করেন, যিনি বলেন আমার 72 ইঞ্চি ছাতি, কিন্তু ভয় পান। তার কারণ তার
ইন্দিরা গান্ধী দিতেন ধর্মনিরপেক্ষতা যে শক্তি তাকে বাড়াতেন, আর ইনি ধর্ম অন্ধতার দিকে ভারতবর্ষকে নিয়ে যাচ্ছেন। তাই যারা ধর্ম অন্ধতার দিকে নিয়ে যান তাদের মনের মধ্যে জোর থাকে না, প্রতিবাদ করার শক্তি থাকে না। তাদের মনে হয় ইকুয়েশন কিভাবে হবে, কত লোককে করব, আমার মাইনরিটির ওপর অত্যাচার করব, তাহলে মেজরিটি ভোটটা আমি পাবো, এই ইকুয়েশন চলতে থাকে। আর সেই ইকুয়েশনের ফলেই একটার পর একটা অন্যায় এই সরকার করে যাচ্ছে। তার লেটেস্ট অন্যায় হচ্ছে ওয়াকফ বিল, একটার পর একটা অন্যায় এই সরকার করে যাচ্ছে। তাই আজকের দিনে ভারতবর্ষকে দরকার ইন্দিরা গান্ধীর মতন নেতৃত্ব, এবং আমরা সৌভাগ্য যে আমাদের কাছে অন্তত বাংলায় এই নেতৃত্ব আছে, যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সেই আদর্শ যেটা সারা ভারতবর্ষের জন্য, ইন্টারন্যাশনালের জন্য যেটা নিয়ে ইন্দিরা গান্ধী লড়েছিলেন, অন্তত বাংলায় থেকে সেই আদর্শ, সেই রাস্তায় আজকে লড়ছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এখানে ধর্মনিরপেক্ষতা আছে, এখানে অন্যায়ের প্রতিবাদ আছে, কিন্তু সারা ভারতবর্ষে নেই। এবং পৃথিবীর কাছে আজকে যত নেবার আমাদের, একটা ইন্দিরা গান্ধী যখন ছিলেন প্রত্যেকটা নেবারের সাথে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, তারপরে পাকিস্তানকে দমন করে রেখেছেন। আর আজকে সব নেবারের সাথে ভারতবর্ষর অবস্থা খারাপ, সবার সাথে আজকে ইন্টারন্যাশনাল যে রাজনীতি, সেই রাজনীতিতে ভারতবর্ষ ফেল করে গেছে। তাই আসুন আজকে আবার ভগবানের কাছে প্রার্থনা করি, ইন্দিরা গান্ধীর মতো নেতৃত্ব, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্ব ভারতবর্ষে আসুন। নিশ্চিতভাবে আমরা কংগ্রেস করেছি ইন্দিরা গান্ধীর নেতৃত্বে, সুব্রত মুখার্জির নেতৃত্বে আমরা কংগ্রেস করেছি, কিন্তু আজকে অন্তত এখানকার কংগ্রেসের উপরে আমাদের আশা নেই। তার কারণ ইন্দিরা গান্ধীকে যে ডাইনি বানিয়েছিল যে দল, যে রাজীব গান্ধীকে বোফোর্সের কামান বানিয়ে বোফোর্স গান্ধী করেছিল, সেই দলকে হাত ধরতে গিয়ে আজকে কংগ্রেস শেষ হয়ে গেল। তাই আসুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে কোনো অন্যায় যে ভারতবর্ষে হচ্ছে তার লড়াই চলবে, এবং আমরা সেই লড়াই করব। ভারতবর্ষের বলিষ্ঠ নেতৃত্বে ইন্দিরা গান্ধী নিশ্চিতভাবে ছিলেন। শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীতে ভারতবর্ষের সম্মান করেছিলেন। এরা অফ ন্যাশনালাইজেশন, আজকে এরা অফ প্রাইভেটাইজেশন। তখন আমরা অ্যাকোয়ার করতাম, এখন আমাদের ভারতবর্ষ সেল করে যাচ্ছে। এবং মণিপুরও ভারতবর্ষ যেভাবে ইন্দিরা গান্ধীর সময় যে বলিষ্ঠ পদক্ষেপ ছিল করেছেন, আজকে শুধু ডিভাইড অ্যান্ড রুলের পলিটিক্সে সাম্প্রদায়িকতার শিকারে আজকে মণিপুর কেন ভারতবর্ষের অনেক জায়গায় জ্বলছে আগুন, অথচ সেন্ট্রাল গভর্নমেন্ট তার কোনো খেয়াল নেই। তারা হাঁ করে বসে আছেন, তাদের নিজেদের সাপোর্টেড সরকার, তাদের নিজেদের অ্যালাই, তারা ফেল করছে, আর অমিত শাহ মিটিং করছে। বলছি, সমস্ত রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের যে সচিব বায়ু দূষণ নিয়ে, যে বায়ু দূষণ অলরেডি আমরা কলকাতায় বায়ু দূষণ নিয়ে যা যা স্টেপ তুলেছি, আমরা আগের থেকেই স্টেপ নিয়েছি। আজকে আমার একটা পোস্ট দেখবেন, তাতে রয়েছে যে আমরা দিল্লি হতে দেব না, আমরা কি করছি, আর মানুষের সাহায্য কিসে যে যেরকম কম ইউজ অফ ফসিল ফুয়েল, মানে গাড়ি আননেসেসারি বার করবেন না। পুরনো বাস এখন বেশি না চালানো উচিত। বাড়িতে রিপেয়ার করতে গেলে অন্তত কভার করে রিপেয়ার করুন। এই মানুষের কাছে এই সাহায্যগুলো চেয়েছি। আর আমরা যেরকম স্প্রিংকলার দেওয়া, ফগ মেশিন দিয়েছি, দু একটা পয়েন্ট ছাড়া কিন্তু এখনও আমাদের কন্ট্রোলের মধ্যে বায়ু দূষণ আছে। আজকে 2 রাজ্যের মধ্যে গণ্ডগোলে শিয়ালদায় পুলিশ কিয়স্ক ভাঙচুর, বাস নিয়ে মারামারি, পুলিশের নিরাপত্তা, পুলিশই আসলে এখন না একটা অরাজকতা তৈরি হয়েছে। এটা শুধু এখানে না, সারা ভারতবর্ষ জুড়ে একটা অরাজকতা, একটা ইরিটেশন হচ্ছে মানুষের মধ্যে। তার কারণ একটা গভর্নমেন্ট তারা ফর দ্য পিপল হবে। একটা গভর্নমেন্ট যদি শুধু ডিভাইড অ্যান্ড রুল, দাঙ্গা, মারপিট, হেট্রেড,
হেট্রেড পলিটিক্স করে, আস্তে আস্তে এটা পেনিট্রেট হয় মানুষের মধ্যে। এটা কাম্য না। আপনি দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জিকে দেখে এসেছেন। মমতা ব্যানার্জি এখন স্বরাষ্ট্রমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, কিন্তু সেই পুলিশ মন্ত্রীকে এখন বলছে যে ভবিষ্যৎ হলে ভালো হয়। এইটা কি কোনোভাবে অনেকে বলছে মমতা ব্যানার্জি বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন। একটা আধটা ঘটনা ক্রিমিনালের, সেটা সারা জীবন ছিল। যখন বুদ্ধবাবু পুলিশ মন্ত্রী ছিল তখনও ছিল, যখন জ্যোতিবাবু ছিলেন তখনও ছিলেন, যখন সিদ্ধার্থ রায়ের সময় চলে। কিন্তু সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ভারতবর্ষ পেয়েছে এনজিবিটি রিপোর্টে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে। মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডিভিং বলিষ্ঠ নেতৃত্ব যাকে বলে, সে নেতৃত্ব দিতে সক্ষম। সুতরাং কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। আমি অভিষেকের ব্যাপারে জানবো না, কারণ বলবো না, তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমের সেগুলো আসবে। কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না, তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখো। বলছি যে সরকারি জমি বা জলাভূমি যে ভরাট হচ্ছে, কিছু আপনারা ভাবছেন? করেছে তো, ল্যান্ড ডিপার্টমেন্ট অলরেডি করেছে, কেস করেছে, এফআইআর করছে তো। এগুলো এখন নতুন হয়নি, এগুলো বামফ্রন্টের আমল থেকে ভরাট হয়েছে। এই যে জুলকার বলছে সে নাকি আপনাদের আবার কালকে তো এটা জবাব দিলাম, কে জুলকার ফুলকার, আপনারা এইসব এদের ক্রিমিনালদের নিয়ে চলেন।